ধামরাই সরকারি কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ধামরাই সরকারি কলেজ। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবসায় আইনগত দিক নিয়ে আলোচনা করতেছিলাম। এর আগে আরো 3টি অথবা 4টি ক্লাস আমরা এই বিষয়ে করেছি। যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছো তারা দেখে নিতে পারো। ব্যবসা করতে হলে আইন জানতে হবে। আইন যদি না জানো তাহলে ব্যবসা করতে প্রত্যেক পদক্ষেপেই তোমাকে ঝামেলায় পড়তে হবে। যদি ছোট মাপের কোনো ব্যবসা করতে হয়, একবার এখানে ব্যবসা, সেক্ষেত্রে তেমন আইন জানা বা আইনগত বাধ্যবাধকতা নেই। বাট তুমি যদি কোনো বড় মাপের ব্যবসা করতে চাও, বড় ধরনের যৌথ মূলধনী বা অংশীদারি বড় মাপের ব্যবসা করতে চাও, সেক্ষেত্রে তোমাকে আইন জানতে হবে। যদি তোমার ব্যবসাটা একটা দেশের ভিতরে সীমাবদ্ধ থাকে তাহলে ওই দেশের আইন জানতে হবে। যদি পণ্যটা বিভিন্ন দেশে ব্যবসা করো তাহলে আন্তর্জাতিক আইন জানতে হবে, এবং যে দেশে পণ্যটা নিয়ে ব্যবসা করতে সে দেশের আইন জানতে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষ যে কোনো বৈধ অর্থনৈতিক কাজ করে, সেটাই হলো ব্যবসা। কোনো কাজকে ব্যবসা যদি হতে হয় তাহলে কি করতে হবে? আইনগত বৈধতা অপরিহার্য। এই বৈধতা প্রমাণের সাথে সাথে দেশের আইনের যোগসূত্র রয়েছে। যদি কোনো ব্যবসার উদ্দেশ্য ও কার্যকরণ দেশের আইন বিরুদ্ধ হয়ে থাকে, ব্যবসা করা যাবে না। কোনো জিনিসটাই তুমি ব্যবসা করতেছো, কোনো যে পণ্যটা নিয়ে ব্যবসা করতেছো, সেটা যদি আইনের বিরুদ্ধে চলে যায়, আইন সেটাকে ডিনাই করে, তাহলে সেই প্রোডাক্ট নিয়ে যদি তুমি ব্যবসা করো তাহলে সেটা আইনত বৈধ হবে। আইনের নির্দিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করতে হয়। ব্যবসা সংক্রান্ত আইনের একটা বড় উদ্দেশ্য হলো ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অধিকার যেন ভঙ্গ না হয় তা নিশ্চিত করা। তাই এর অধিকার কি রয়েছে তা ব্যবসায়ীদের জানার প্রয়োজন পড়ে। ব্যবসা এখন আন্তর্জাতিক রূপ পরিগ্রহণ করেছে, তাই দেশের বাইরেও ব্যবসা করতে চাইলে সংশ্লিষ্ট দেশের এবং আন্তর্জাতিক আইন জানার প্রয়োজন পড়ে। এর আগে আমরা ব্যবসায় যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে আইনগুলো সম্পর্কে জেনেছি, পেটেন্ট সম্পর্কে জেনেছি, তারপরে ট্রেডমার্ক সম্পর্কে জেনেছি, কপিরাইট সম্পর্কে জেনেছি, বীমা সম্পর্কেও গত ক্লাসে কিছুটা আলোচনা করা হয়েছে। বীমা হলো এমন একটা প্রতিশ্রুতি বা এমন একটা চুক্তি, যে চুক্তির মাধ্যমে বীমা কোম্পানি একজন বীমাকারী বা বীমা গ্রহীতা কি করতে পারে, তার যে ঝুঁকিটা আছে সেই ঝুঁকিটা বহন করে। একটা কোম্পানি যদি অগ্নিকাণ্ডের বিরুদ্ধে একটা নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে একটা বীমা পলিসি গ্রহণ করে, নির্দিষ্ট মেয়াদের ভিতরে যদি অগ্নিকাণ্ডজনিত কোনো ক্ষতি হয়, তাহলে সেই ক্ষতি কি করবে? সে বীমা কোম্পানি বহন করতে বাধ্য থাকবে। এরকম মনে করতে পারি যে একটা জাহাজ ভর্তি মাল ইউরোপের কোনো কান্ট্রি থেকে বাংলাদেশে আসবে, সেই জাহাজটি যদি বীমা করা থাকে, এই যাত্রাপথে জাহাজটি যদি ডুবে যায়, তাহলে এর ফলে যে ক্ষতি হবে সে ক্ষতিপূরণটা কি করবে? বীমা কোম্পানি করবে। কিন্তু এর সাথে শর্তটা হলো যে নির্দিষ্ট প্রিমিয়াম নির্ধারণ করা থাকে, সেই প্রিমিয়াম কে দিয়ে থাকবে? যে কোম্পানির মালিক, যে পণ্যটা আনতেছে সে প্রদান করবে কাকে? বীমা প্রতিষ্ঠানকে। আমরা অনেক সময় টিভিতে বিজ্ঞাপন দেখি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লেগেছে, টেলিভিশনে কি হইতেছে যে তার স্ত্রী দেখে হা হুতাশ করতেছে, স্বামী তেমন কোনো নাই, উত্তেজনা নেই, তার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। পরবর্তীতে কি জানা গেল যে বীমা ওই ফ্যাক্টরিটা কি ছিল? বীমা করা ছিল, যার ফলে অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষতি হবে সে ক্ষতিপূরণটা কে দেবে? বীমা কোম্পানি দিয়ে থাকবে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি বীমা দুই ধরনের হয়ে থাকে, একটা হলো জীবন বীমা, একটা হলো সম্পত্তি জাতীয় বীমা। জীবন বীমা ব্যতীত অন্য সকল বীমা হলো ক্ষতিপূরণ চুক্তি, কিন্তু জীবন বীমা ক্ষতিপূরণের চুক্তি নয়। মানুষের জীবন, কোনো মানুষ যদি মারা যায়, কোনো হাত নষ্ট হয়ে যায়, সেটা ফেরত দিতে পারে না বীমা কোম্পানি, সম্ভব না। একজন মানুষ মারা গেছে, তার জীবন কি ফেরত দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না।
তারপরে জীবন বীমা হলো কি আর্থিক ক্ষতিপূরণ চুক্তি। আর্থিকভাবে সে একটা ব্যক্তি যদি মারা যায়, তার ফ্যামিলি যে একটা ক্ষতির সম্মুখীন করবে, সেই ক্ষতির কিছুটা হলেও আর্থিকভাবে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে কি বীমা কোম্পানি। বীমা পলিসি গ্রহণ করা থাকলে যদি একজন ব্যক্তির যে কোনো ধরনের দুর্ঘটনা বীমা করা থাকে, যে কোনো কারণে তার দুর্ঘটনা হলে সে যদি বেঁচেও থাকে, তাহলে তার যে ব্যয়ভার, চিকিৎসা ব্যয়ভার, সেটা কে বহন করবে? বীমা কোম্পানিগুলো বহন করে থাকে। বীমা করার প্রক্রিয়া, প্রত্যেকটা জিনিসের একটা প্রক্রিয়া আছে, একটা নির্দিষ্ট ধরন আছে, পদ্ধতি আছে। সেই পদ্ধতি অনুসরণ করে চলতে হয়। একজন মানুষ যদি সাইকেল চালাতে চায়, প্রথমে তাকে কি করতে হবে? একটা সাইকেল নিতে হবে, রাস্তায় নামতে হবে, তারপর আস্তে আস্তে প্যাডেল দিয়ে 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 চালানো শিখতে হবে। একটা মানুষ যদি সাঁতার কাটতে চায়, তাহলে প্রথমে আগে জলে নামতে হবে, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস বা চেষ্টা করতে করতে তারপর সফল হবে। বিছানায় শুয়ে কেউ সাইকেল চালাতে পারবে না, ঘরের ভিতরে শুয়ে থেকে কেউ সাঁতার শিখতে পারবে না। বীমা করার প্রক্রিয়া, বীমা করার প্রক্রিয়া বলতে মূলত বীমা চুক্তি সম্পাদন প্রক্রিয়াকেই বোঝায়। এক্ষেত্রে এক দিকে থাকে বীমা গ্রহীতা, যিনি আর্থিক স্বার্থ রয়েছে এমন জীবন বা সম্পত্তি বীমা করে তার ঝুঁকি বীমা কোম্পানির উপর অর্পণ করে। অন্যদিকে থাকে বীমাকারী বা বীমা কোম্পানি, যারা প্রিমিয়ামের বিনিময়ে অন্যের জীবন ও সম্পত্তির ঝুঁকি গ্রহণ করে। দুর্ঘটনা ঘটলে বা চুক্তির শর্ত অনুযায়ী ক্ষতিপূরণ বা প্রতিশ্রুতি অর্থ প্রদানে বাধ্য থাকে। এরূপ চুক্তি সম্পাদনে যে সকল পদক্ষেপ সাধারণত গ্রহণ করা হয় তা হলো, প্রথমে হলো প্রস্তাব প্রদান, তারপরে প্রস্তাব বিবেচনা, প্রিমিয়াম জমাদানের নির্দেশ ও বীমাপত্র ইস্যু। তাহলে প্রথমে যদি আসি প্রস্তাব প্রদান। বীমা করতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জীবন বীমার বেলায় জীবন বীমা কোম্পানি থেকে এবং সম্পত্তি বীমার বেলায় সাধারণ বীমা অফিস থেকে তাদের এজেন্ট থেকে প্রস্তাব ফর্ম সংগ্রহ করে তা পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। জীবন বীমার বেলায় বিমাকৃত ব্যক্তির পরিচয়, বয়স, পেশা, শারীরিক সুস্থতা, বীমাপত্রের ধরন, বীমাকৃত অঙ্কের পরিমাণ ইত্যাদি উল্লেখ করার প্রয়োজন পড়ে। সম্পত্তি বীমার বেলায় সম্পত্তির ধরন, অবস্থান, মূল্য, সম্পত্তির মান, শক্তি ব্যবহারের ধরন, ব্যবহার পদ্ধতি ইত্যাদি নানান বিষয় উল্লেখ করতে হয়। সম্পত্তি বীমার বেলায় আবেদনকারীকে সম্পত্তির উপর বীমাযোগ্য স্বার্থ রয়েছে তা প্রমাণের জন্য প্রয়োজনীয় মালিকানা ও অন্যান্য দলিল দেওয়ার প্রয়োজন পড়ে। প্রস্তাব বিবেচনা, প্রস্তাব ও দলিল পাওয়ার পর বীমা কোম্পানির প্রস্তাব গ্রহণ করা যায় কিনা এ বিষয়ে বিবেচনা করে। জীবন বীমার ক্ষেত্রে প্রস্তাবিত ব্যক্তির বয়স, স্বার্থ, পেশা, পারিবারিক ইতিহাস ইত্যাদি বিষয় বিবেচনা করে ঝুঁকির মাত্রা বোঝার চেষ্টা করে থাকে। নৌ-বীমার ক্ষেত্রে জাহাজের মান, যে পথে চলাচল করবে তার ধরন, জাহাজ কোম্পানি পূর্বের ক্ষতি সংগঠনের অভিজ্ঞতা ইত্যাদি বিষয় বিবেচনা করা হয়। অগ্নি বীমার ক্ষেত্রে বীমাকৃত চরিত্র, সম্পত্তির অবস্থান, প্রকৃতি, অগ্নিজনিত ঝুঁকির মাত্রা ইত্যাদি বিষয় বোঝার চেষ্টা করে। জীবন বীমার বেলায় প্রয়োজনে ডাক্তারি পরীক্ষা, সম্পত্তির বীমার বেলায় সার্ভেয়ারদের সম্পত্তির মান, মূল্য ইত্যাদি পরীক্ষা করা হয়। এতে প্রস্তাব গ্রহণযোগ্য হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়, অন্যথায় তা ফেরত দেওয়া হয়ে থাকে। তারপর হলো প্রিমিয়াম জমাদানের নির্দেশ ও বীমাপত্র ইস্যু। বীমা কোম্পানি প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নিলে এ বিষয়ে লিখিতভাবে আবেদনকারী অবগত করে এবং নির্দিষ্ট দিনের মধ্যে প্রিমিয়াম জমাদানের নির্দেশ দেয়। বীমা অফিসে প্রিমিয়াম জমা দেওয়া হলে তখন থেকে বীমা চুক্তি কার্যকর হয়, কিন্তু তৎক্ষণাৎ বীমাপত্র ইস্যু করা অনেক সময় সম্ভব হয় না। এজন্য কিছু সময়ের দরকার পড়ে এবং এই সময়ের মধ্যে বীমা চুক্তি সম্পাদিত হওয়ার প্রমাণ হিসেবে স্বীকৃতিপত্র ইস্যু করে। অনেক সময় জমা রসিদও এ ধরনের স্বীকৃতিপত্র বিবেচিত হতে পারে। অতঃপর স্ট্যাম্পযুক্ত বীমা পত্র বীমা কোম্পানি থেকে ইস্যু করা হয়। এতে বীমাকৃত বিষয়বস্তু, বীমাকৃত বিপদ বা ঝুঁকি সহ প্রয়োজনীয় সকল বিষয় লেখা থাকে। পরিবেশ আইন ও ব্যবসায়, ব্যবসা করতে হলে পরিবেশ আইন জানতে হবে। যে সমস্ত অ্যাক্টিভিটিস বা কার্যক্রম পরিবেশকে বিনষ্ট করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে, পরিবেশকে দূষিত করে, সে সমস্ত কার্যক্রম থেকে ব্যবসায়ীকে দূরে মানে সে সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। পরিবেশের সাথে প্রাণীর জগৎ ও তার পারিপার্শ্বিক যে অতপ্রুত সম্পর্ক বিরাজমান তা যেন ক্ষতিগ্রস্ত না হয়
সেটি নিশ্চিত করার জন্য প্রণীত আইনসমূহকে পরিবেশ আইন বলে। মানুষ উপজীবিকার একটা গুরুত্বপূর্ণ উপায় হলো ব্যবসায়। এই ব্যবসায়ের উপর যেমন প্রাকৃতিক অপ্রাকৃতিক বিভিন্ন পরিবেশের প্রভাব অনস্বীকার্য, তেমনি ব্যবসায়ের দ্বারা পরিবেশের ব্যাপকভাবে প্রভাবিত হয়। গাছ কেটে যে ভাটা জ্বালানি যোগান দিচ্ছে মানুষ, এতে বনমালী কমে যায়, পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ইটের ভাটা থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ করে পরিবেশ ক্ষতি করছে। পোড়া ইটের টুকরা মাটির সাথে মিশে মাটি দূষিত হচ্ছে। এভাবে দেখা যাচ্ছে মানুষ মুনাফা অর্জনের জন্য একজন ব্যবসায়ী পরবর্তী ফলাফল বুঝে না বুঝে পরিবেশের মারাত্মক ক্ষতি বয়ে আনছে। রাস্তায় পরিবহনের গাড়ি চলছে, এতে শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ বিরূপ প্রভাব পড়ছে। শিল্প বর্জ্য নির্দ্বিধায় দেওয়া হচ্ছে পানিতে, এতে পানি দূষিত হচ্ছে। এভাবে ব্যবসায় কার্যক্রম এখন পরিবেশের বিনষ্টের মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরিবেশ আইন এবং তার কঠোর অনুশীলন। ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণ। ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক সাধারণত যে ধরনের পরিবেশ দূষণ করা হয়ে থাকে: শব্দ দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ। ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণের বিষয়টি সমগ্র বিশ্বে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসায় প্রতিষ্ঠানের কারণে পরিবেশ অনেকভাবে দূষিত হচ্ছে, যার ফলে ব্যবসা প্রতিষ্ঠানকে আগে থেকেই সতর্ক থাকতে হবে পরিবেশ যেন সবচেয়ে কম দূষণ করা হয়, বা পরিবেশ দূষণের ফলে যে ক্ষতিটা হচ্ছে অন্য কোনো পরিবেশের উপকার করে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। সমাজের জন্য প্রয়োজনীয় সকল পণ্য বা সেবার যোগান দিয়ে চলছে ব্যবসায়। মানুষের ভোগের প্রবণতা বাড়ায়, শিল্প উৎপাদন বেড়েছে ব্যাপক হারে, নানা ধরনের সেবা শিল্পের দ্রুত বিস্তৃতি ঘটছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা। কম খরচে পণ্য উৎপাদন করে বাজার দখল করা যায়, এ নিয়ে ব্যবসায়ীদের নিরন্তর প্রচেষ্টা। কিন্তু তার এই কাজ পরিবেশের উপর কি নেতিবাচক প্রভাব ফেলছে এটা বোঝার কোনো সময় সুযোগ তার নেই। মানুষের বস্ত্র শোধন যন্ত্র প্রতিষ্ঠা ছাড়া শিল্প অনুমোদন না দেওয়ার বিধান থাকলেও তা কতটা মানা হচ্ছে তা দেখার যেন কেউ নেই। এভাবে সবার চোখের সামনে ব্যবসা প্রতিষ্ঠানগুলো নানানভাবে পরিবেশ দূষণ করে চলছে। প্রথমে আসছে আমরা শব্দ দূষণ। পারিবেশিক শব্দ কোলাহল বেড়ে যাওয়ার কারণে শান্ত ও নিরিবিলি পরিবেশ যে অস্বাভাবিকতার জন্ম নেয় তাকে শব্দ দূষণ বলে। শান্ত ও নিরিবিলি পরিবেশ মানুষ সহ সকল সৃষ্টিকুলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্যবসায় উন্নয়ন, বাজার ও শহর সৃষ্টি শব্দ দূষণের অন্যতম কারণ। উড়োজাহাজ উড়ছে, নামছে, এতে শব্দ দূষণ হচ্ছে। রেলগাড়ি, বাস, ট্রাক সব ধরনের পরিবহন শব্দ দূষণের জন্য কারণ। গাড়ির হর্ন ঢাকা শহরকে অসহ্য করে তুলছে। মেশিনের শব্দ, বুলডোজার, ড্রিলের শব্দ, নির্মাণ কাজ, নানান কাজে শব্দ দূষণ ঘটেই চলছে। পানি দূষণ। পানির স্বাভাবিকতায় পানির জগৎ ও সৃষ্টিগুলোর জন্য বিপর্যয় সৃষ্টি কারণ আজকে পানি দূষণ বলে। পানি লবণ নাম জীবন। পানি তার স্বাভাবিকতা হারালেও পানি জগৎ ও সৃষ্টিকুলের জন্য তা কতটা বিপর্যয়ের কারণ হতে পারে ঢাকার আশেপাশের নদীগুলো দেখলে আমরা বুঝতে পারি। সৃষ্টিকুলের জন্য তার কতটা বিপজ্জনক হতে পারে তা ঢাকার আশেপাশের নদীগুলো দেখলে বুঝতে পারি। সৃষ্টিতে পানির অপরিহার্যতার কারণে সৃষ্টিকর্তা হয়তো 3 ভাগ জল ও 1 ভাগ স্থল সৃষ্টি করেছেন। মানুষের জীবন ধারণের ও কর্মকাণ্ডের প্রতিটা মুহূর্তে পানি যে প্রয়োজন তা আমরা সবাই নিকট দৃশ্যমান। অথচ এই পানি হাড়ি বাসন ধোয়া, কাপড় ধোয়া, পানি ছেড়ে দেওয়া সহ অন্যান্য অসংখ্য শিল্প বর্জ্য, ময়লা যখন নির্দ্বিধায় পানিতে ছেড়া হয়, ওই পানি মানুষ আমরা চারপাশে দেখতে পাচ্ছি কলকারখানা আবর্জনা বা কলকারখানার বর্জ্য যেটা আছে নদীর পানিতে মিশে পানি নষ্ট করতেছে। হরহামেশা আমাদের কলকারখানাগুলো সমস্ত যে বর্জ্যগুলো আছে সব বর্জ্যগুলো কোথায় দেওয়া হচ্ছে? নদীর সাথে লিঙ্কেজ করে দেওয়া হচ্ছে, যার ফলে নদীর যে জীববৈচিত্র্য সেটা নষ্ট হচ্ছে। সেখানে কোনো মাছ বা অন্যান্য যে প্রাণী বা জলজ প্রাণী থাকার কথা সেগুলো সেখানে থাকতে পারতেছে না। বায়ু দূষণ। বায়ু দূষণ কলকারখানা, যানবাহন, উড়োজাহাজ থেকে যে বায়ুটা বেরোচ্ছে, যে বাতাসটা বেরোচ্ছে, সেটার ভিতরে কি হইতেছে? পরিবেশ দূষিত হইতেছে। বাতাসে ধুলা, বালি ইত্যাদি মিশার ফলে পরিবেশ দূষিত হইতেছে। আর কলকারখানা, বাড়িঘর নির্মাণ করার কারণে ব্যাপক হারে কি করা হইতেছে? গাছ কেটে ফেলা হইতেছে, যেটাও পরিবেশের জন্য চরম হুমকির স্বরূপ। মাটি দূষণ। পুরো মাটি যখন নানান খারাপ উপাদান যুক্ত হয়ে থাকে এবং তার স্বাভাবিকতা হয়, তখন থেকে মাটি দূষণ হয়। আবহমান কাল থেকে মাটি মানুষের খাদ্য যোগানের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। গাছপালা, ফলমূল সবই এই মাটি থেকে সৃষ্টি হয়, কিন্তু এই মাটি আজকে ব্যবসা কর্মকাণ্ডের কারণে দূষণের অসহায় শিকার।
কৃষি ফার্মগুলো অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করে মাটিকে ক্ষতিগ্রস্ত করছে। শিল্প বর্জ্য জমিতে ফেলে মাটির ক্ষতি হচ্ছে। ইটের ভাটার টুকরো ইট মাটির সাথে মিশে মাটির উর্বরতা শক্তি নষ্ট করছে। খনি থেকে খনিজ সম্পদ আহরণের ফলে জমি যেসব নষ্ট হচ্ছে, তেমনি সকল খনিজ পদার্থ মাটির সাথে মিশে মাটির উর্বরতা নষ্ট করছে। ভূগর্ভস্থ পানি উঠে ফেলার কারণে মাটির শুষ্কতা বৃদ্ধি পাচ্ছে। মাটির নিচে দিয়ে যখন বিদ্যুৎ, গ্যাস নানান সংযোগ টানা হচ্ছে, তাতেও মাটির স্বাভাবিকতা হারাচ্ছে। মাটি দূষণের ফলে তা থেকে উৎপাদিত তরিতরকারি, শাকসবজি, পরিপাক লিভার, কিডনি নানা ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।